আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিতরিত অধ্যায়ের ষষ্ঠ পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিতরিত অধ্যায়ের ষষ্ঠ পর্বে আজকে আমি তড়িৎ বলরেখা, তড়িৎ ভেদনযোগ্যতা এবং আধানের তলমাত্রিক ঘনত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তড়িৎ প্রাবল্য ও ভেদনযোগ্যতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক প্রতিপাদন করব এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে আলোচনা করব। সর্বশেষে তৎসংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে শূন্য মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনো স্থানে কোনো একটি চার্জকে স্থাপন করলে, কোনো একটা বিন্দু চার্জকে স্থাপন করলে তার চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আর সেই তড়িৎ ক্ষেত্রের মান তথা তড়িৎ প্রাবল্যের মান ও দিক নির্ধারণের জন্য বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখার ধারণার অবতারণা করেন। তড়িৎ বলরেখা কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে কাল্পনিক পথ অনুসরণ করে তাকে তড়িৎ বলরেখা বলা হয়। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে কাল্পনিক পথ অনুসরণ করে, যেই পথে চলাচল করে চলে, সেই পথকেই বলা হয় তড়িৎ বলরেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে কাল্পনিক বলার কারণ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিমান চলাচলের জন্য কোনো কিন্তু পাকা বা কাঁচা রাস্তার দরকার হয় না, ঠিক না? কিন্তু বিমান চলাচলের সময় কিন্তু ঠিকই একটা রুট ফলো করে, একটা পথ ফলো করে। অনুরূপভাবে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা পজিটিভ চার্জ স্থাপন করলে সে অবশ্যই একটা পথে চলবে, একটা পথে দৌড় দিবে। সেই পথটাই হচ্ছে আসলে তড়িৎ বলরেখা। এখানে যেহেতু এই চার্জ চলাচলের জন্য কোনো রাস্তা দরকার নেই, এটা মনে মনে ভেবে নিতে হয়, এই জন্য এটাকে বলা হয় কাল্পনিক পথ। নাম থেকেই বোঝা যায় যে যেই পথে বা যেই রেখা বরাবর বল ক্রিয়া করে তাকে বলা হয় বলরেখা। এটা আসলে তেমন কোনো দৃশ্যমান কোনো পথ না, ঠিক আছে, বা ভার্চুয়াল পথ একটা। ওকে, ফাইন। এবারে খেয়াল করো, মনে করো এখানে একটি ধনাত্মক চার্জ স্থাপনের ফলে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখানে আমরা একটা বিন্দু চার্জ স্থাপন করেছি, তাহলে কি হবে? তার চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। আর সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা যদি একটি পজিটিভ চার্জ স্থাপন করি, মনে করো এই বিন্দুতেই এখানে একটা পজিটিভ চার্জ স্থাপন করা হয়েছে, কত মানের? মনে করো কিউ মানের। আর এই বিন্দু চার্জটি মনে করো ক্যাপিটাল কিউ ছিল। ওকে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের যে এখানে যে বিন্দু আছে, দেখো এটা মনে করো এ বিন্দু, এই এ বিন্দুতে একটা মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এই যে বিন্দু চার্জটি আছে, এটি ওই পরক চার্জের উপর একটা বল প্রয়োগ করবে এবং সেটা নিশ্চয়ই হবে বিকর্ষণ বল। কারণ আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। তাহলে এই যে ক্ষেত্র সৃষ্টিকারী বিন্দু চার্জটি ওই পরক চার্জের উপরে বল প্রয়োগ করে তাকে ঠেলে দূরে নিতে চাইবে। তাহলে অবশ্যই এই চার্জটি এই দিক বরাবর চলবে, এই পথকে অনুসরণ করবে। তাহলে এই যে চলাচলের যে পথ, এইটাই হচ্ছে আসলে তড়িৎ বলরেখা। যেহেতু আসলে বাস্তবে কোনো পথের অস্তিত্ব নেই, এই জন্য এটাকে কাল্পনিক রেখা বলা হয়েছে, কাল্পনিক পথ বলা হয়েছে, ঠিক আছে? অনুরূপভাবে যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখো, তাহলে সেটা এই পথ অনুসরণ করবে। অনুরূপভাবে এই দিকে রাখলে এই দিকে পথ অনুসরণ করবে। ওকে, আবার এখানে যদি পজিটিভ চার্জ রাখো, তাহলে এই দিক বরাবর সে গমন করবে। আবার এই দিক, এখানে যদি একটা চার্জ রাখো, এই দিক বরাবর গমন করবে। এই রকমের কোনো চার্জিত বস্তু থেকে অসংখ্য বলরেখা নির্গত হয় এবং সেই বলরেখাগুলো নির্গত হয়েছে দেখো ওই পৃষ্ঠ থেকে লম্বভাবে। আবার এমন যদি হয় কোথাও কোনো একটা নেগেটিভ চার্জ রাখা হয়েছে, ওকে, তাহলে তার চতুর্দিকেও কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখানে এনে যদি একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে সে কিন্তু এই দিক বরাবর গমন করবে। এখানে একটা পজিটিভ চার্জ রাখলে সে কিন্তু এই দিক বরাবর গমন করবে। ওকে, এখানে একটা পজিটিভ চার্জ লাগলে সে কিন্তু এই দিক বরাবর গমন করবে। এখানে একটা পজিটিভ চার্জ লাগলে সে কিন্তু এই দিক বরাবর গমন করবে। তাহলে দেখো এখানে কিন্তু মনে হচ্ছে এই বলরেখাগুলো ঋণাত্মক চার্জে চার্জিত বিন্দু চার্জটির দিকে যাচ্ছে, মানে প্রবেশ করছে, এর পৃষ্ঠে প্রবেশ করছে। আর এখানে দেখা যাচ্ছে কি এর পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে? তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে মূলত খোলা বক্ররেখা, ঠিক আছে? তড়িৎ বলরেখা হচ্ছে মূলত খোলা বক্ররেখা, যেটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর পৃষ্ঠ হতে লম্বভাবে নির্গত হয় আর ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে। ওকে,
এই যে বলরেখাগুলো, এই বলরেখার ঘনত্ব দ্বারা তড়িৎ প্রাবল্যের মান বা তড়িৎ তীব্রতার মান বা তড়িৎ ক্ষেত্রের মান নির্ধারিত হয়, এবং এই যে বলরেখার দিক দ্বারা তড়িৎ ক্ষেত্রের দিক বা তড়িৎ প্রাবল্যের দিক নির্ধারিত হয়। ওকে, এবারে খেয়াল করো, এইরকম মানে এটা মনে করো আমরা আলাদা আলাদা স্থাপন করেছি, কিন্তু এমন যদি হয় যে পাশাপাশি দুটি বিপরীতধর্মী চার্জকে স্থাপন করা হয় যদি, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে একটু দেখো। আমরা এখানে তড়িৎ দ্বিমেরুর কথা ভাবতে পারি। ওকে, মনে করো সমান মানের দুটি বিপরীতধর্মী চার্জ কাছাকাছি স্থাপন করা হয়েছে, তাহলে কি হবে? এই দেখো, ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে বলরেখাগুলো নির্গত হয়ে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো, তাহলে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে লম্বভাবে বলরেখা নির্গত হয়ে দেখো গিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর পৃষ্ঠে লম্বভাবে গমন করেছে। ঠিক আছে, এবং এখানে খেয়াল রাখতে হবে এই তড়িৎ বলরেখা কিন্তু পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। কোনো চার্জিত বস্তুর অভ্যন্তরে তড়িৎ বলরেখার অস্তিত্ব নেই, মানে এই তড়িৎ বলরেখা চার্জিত বস্তুর ভিতরে প্রবেশ করে না, পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত। ওকে, এই যে বলরেখাগুলো, এই বলরেখাগুলো কিন্তু দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে। তার মানে কি, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এরা পরস্পর কাছাকাছি আসতে চেষ্টা করে। কারণ কি? কারণ হিসেবে বলা হয় সেই তড়িৎ বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে, খাটো হতে চেষ্টা করে। তার মানে কি, স্পষ্টই বোঝা যায় বিপরীতধর্মী চার্জ পরস্পর কাছাকাছি আসতে চেষ্টা করে, পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, আবার এই তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে পার্শ্বচাপ দেয়, পরস্পরকে পার্শ্বচাপ দেয়। এই জন্যই দেখো এই বলরেখাগুলো কিন্তু কার্ভ আকার অর্থাৎ বৃত্তচাপের আকার ধারণ করেছে, বক্র আকার ধারণ করেছে। কারণ কি? কারণ এরা পরস্পরকে বিকর্ষণ করে, পার্শ্বচাপ দেয়। ঠিক আছে, তাহলে তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে পার্শ্বচাপ দেয় এবং এরা কখনোই পরস্পরকে ছেদ করে না। পরস্পরকে ছেদ করলে কিন্তু একটা বিপত্তি হতো যে একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের একাধিক দিক হতো। দুইটা রেখা যদি ছেদ করতো তাহলে তড়িৎ প্রাবল্যের দুইটা দিক হতো একই বিন্দুতে, যেটা অবাস্তব। ঠিক আছে, এখানে খেয়াল করো কেন সেটা। মনে করো এখানে আমি একটা স্পর্শক আঁকলাম, তাহলে এই স্পর্শকটি এই বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা বা তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করবে। আবার এখানে একটা স্পর্শক অঙ্কন করো, তাহলে এই স্পর্শকটি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখার দিক নির্দেশ করবে। এই রকমের তড়িৎ বলরেখার উপরে যেই বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করবা, ওই স্পর্শকটি ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করবে। ঠিক আছে, এবং দেখো আমরা যদি আরেকটা মজার বিষয়, এখানে যদি একটি পজিটিভ চার্জ স্থাপন করি, তাহলে এই পজিটিভ চার্জটি এই যে বক্র পথটি আছে, যে বক্র রেখাটি আছে, এই পথটিকে অনুসরণ করবে। ঠিক আছে, এখানে যদি স্থাপন করি তাহলে সে কি এই পথে এই পজিটিভ চার্জের দিক থেকে নেগেটিভ চার্জের দিকে গমন করবে। এইটাকেই বলা হয় তড়িৎ বলরেখা। এই জন্যই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত একটি মুক্ত ধনাত্মক আধান যেই কাল্পনিক পথ অনুসরণ করে তাকে তড়িৎ বলরেখা বলা হয়। ওকে, আবার এখানে খেয়াল করো, আমি একটু সংক্ষেপে দিচ্ছি। যদি সমধর্মী দুটি চার্জ হয় তাহলে সেক্ষেত্রে এইরকম হয়, পরস্পরকে বিকর্ষণ করার কারণে, পার্শ্বচাপ দেওয়ার কারণে পরস্পর থেকে রেখাগুলো দূরে সরে যায়, পরস্পরের কাছাকাছি আসে না। দেখো এই যে এখানে রেখাগুলো। ওকে ফাইন, যাই হোক, এবারে এগুলো হলো আমরা আসলে তড়িৎ বলরেখার ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবারে খেয়াল করো, এই তড়িৎ আমি প্রথমেই বলেছি এই তড়িৎ বলরেখার ঘনত্ব তড়িৎ প্রাবল্যের মান নির্দেশ করে, তড়িৎ তীব্রতার মান নির্দেশ করে, তথা তড়িৎ ক্ষেত্রের মান নির্দেশ করে। ওকে, এখন প্রতিটি চার্জিত বস্তু থেকে অনেকগুলো তড়িৎ বলরেখা নির্গত হয়, অসংখ্য তড়িৎ বলরেখা নির্গত হয়। তো আমরা যেহেতু তড়িৎ বলরেখা সম্পর্কে জেনেছি, সুতরাং এই প্রতিভাস সম্পর্কে কিছু সংখ্যাগত ধারণাও দরকার। কারণ একটা বিষয় পড়লাম অথচ সংখ্যাগত কোনো ধারণা নেই আমাদের, সেটা তো হতে পারে না, ঠিক না? ওকে ফাইন, আসো তাহলে যেটা হয় যে কোনো চার্জিত বস্তু থেকে, মনে করো এখানে একটা অবিন্দুতে কিউ মানের চার্জ আছে, প্লাস কিউ মানের চার্জ আছে,
তাহলে এই চার্জিত বস্তু থেকে কি পরিমাণ বলরেখা নির্গত হয় সেই সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মতে যে প্রতি 1 কুলম্ব ধনাত্মক চার্জ থেকে, প্রতি 1 কুলম্ব পজিটিভ চার্জ থেকে একটি করে বলনল নির্গত হয়। বলনল কি আবার? হোয়াট ইজ কল্ড টিউব অফ ফোর্স। বলনল কি? বলনল হচ্ছে একটা চার্জিত বস্তু থেকে যে অসংখ্য বলরেখা নির্গত হয় তাদেরকে গুচ্ছে গুচ্ছে, দলে দলে বা গ্রুপে গ্রুপে কল্পনা করা হলে তখন প্রত্যেকটা গ্রুপকে বা প্রত্যেকটা গুচ্ছকে একটা বলনল বলা হয়। ঠিক আছে, একটা বলনলের মধ্যে অনেকগুলো বলরেখা থাকে। ঠিক আছে, এবং খেয়াল করো সেখানে সেই বলরেখাগুলো কিন্তু ওই বলনলের, মনে করো এটাই বলনল, এই বলনলের পৃষ্ঠে দৈর্ঘ্য বরাবর অবস্থান করবে, অর্থাৎ ওই বলনলের ভিতরে কোনো বলরেখা থাকবে না। ঠিক আছে, তুমি যে বলনল কল্পনা করবে, একগুচ্ছ বলরেখা কল্পনা করবে, সেই রেখাগুলো হতে হবে এরকম নলের পৃষ্ঠ বরাবর, ভিতরে থাকবে না, ভিতরে ফাঁকা থাকবে। আবার এমন ফাঁকা নয় যে তুমি আমি ঢুকে যেতে পারবো, ঠিক আছে, এত ফাঁকা নয়। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে বলনল। তাহলে প্রতিটি 1 কুলম্ব চার্জ থেকে একটি করে বলনল নির্গত হয়। ওকে, তার মানে হচ্ছে 1 কুলম্ব পজিটিভ চার্জ থেকে একটি বলনল নির্গত হয়। এই বলনলের আরেক নাম হচ্ছে ফ্যারাডে টিউব, বলনল বা ফ্যারাডে টিউব। ঠিক আছে, টিউব অফ ফোর্স অর ফ্যারাডে টিউব। তাহলে 1 কুলম্ব আধান থেকে যদি একটি বলনল নির্গত হয় তাহলে এই কিউ কুলম্ব আধান থেকে কতটা বলনল নির্গত হবে? স্পষ্ট বলতে পারো তুমি ঐকিক নিয়ম করে। 1 কুলম্ব আধান থেকে নির্গত হয় একটি বলনল, তাহলে কিউ কুলম্ব আধান থেকে কিউ সংখ্যক বলনল নির্গত হবে। তার মানে হচ্ছে কোন একটা চার্জিত বস্তু থেকে কতটি বলনল নির্গত হবে, কতটি ফ্যারাডে টিউব নির্গত হবে, সেটা কিন্তু নির্ভর করে চার্জের পরিমাণের উপরে। ঠিক আছে, কারণ কিউ চার্জ থেকে কিউ সংখ্যক বলনল নির্গত হয়, ফ্যারাডে টিউব নির্গত হয়। ওকে, বিষয়টি স্পষ্ট খেয়াল রেখো। এবারে আসো, কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি বলনলে কতগুলো বলরেখা থাকবে সেটা কিন্তু এই চার্জের পরিমাণের উপর নির্ভর করে না। প্রতিটি বলনলে কত সংখ্যক বলরেখা থাকবে তা নির্ভর করে এখানে মাধ্যমের একটা বৈশিষ্ট্যের উপরে। এই মাধ্যমের, এখানে কি বায়ু আছে, শূন্য মাধ্যম আছে, ইট আছে নাকি কাঠ আছে নাকি লোহা আছে নাকি পাথর আছে, সেই মাধ্যমের উপরে নির্ভর করে যে প্রত্যেকটা বলনলের মধ্যে কয়টা করে বলরেখা থাকবে। ঠিক আছে, মাধ্যমের সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় তড়িৎ ভেদনযোগ্যতা ইপসিলন। তড়িৎ ভেদনযোগ্যতা ইপসিলন এ সম্পর্কে আমরা গত পর্বে সংক্ষেপে জেনেছি। এবার আমরা একটু গাণিতিকভাবে এটাকে জেনে একটু বিস্তারিত জেনে নেই। তাহলে প্রতিটি বলনলে কতগুলো বলরেখা থাকবে তা নির্ভর করে এই মাধ্যমের একটা বৈশিষ্ট্যের উপরে, যাকে বলা হয় তড়িৎ ভেদনযোগ্যতা। তাহলে তড়িৎ ভেদনযোগ্যতা ইপসিলন। শূন্য মাধ্যমের ক্ষেত্রে যেটাকে আমরা বলেছি ইপসিলন নট, এটার মান তোমরা সবার মুখস্থ আছে। ঠিক আছে, 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা তোমরা সবাই জানো। কিন্তু আসলে এই তড়িৎ ভেদনযোগ্যতাটা কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পষ্ট বোঝার চেষ্টা করবা, খুব সহজ বিষয়। এই বৈশিষ্ট্যটা হচ্ছে কিন্তু মাধ্যমের বৈশিষ্ট্য, নট দ্যাট এই চার্জিত বস্তুর বৈশিষ্ট্য। তাহলে তড়িৎ ভেদনযোগ্যতা হচ্ছে মাধ্যমের বৈশিষ্ট্য। মাধ্যমের এই বৈশিষ্ট্যটা কেমন? মাধ্যমের এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই চার্জিত বস্তুর থেকে নির্গত বলরেখা তথা তড়িৎ ক্ষেত্রকে বাধা দেওয়ার একটা সামর্থ্য, ফিরিয়ে দেওয়ার একটা সামর্থ্য, ফিল্টারিং করার একটা সামর্থ্য। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ ভেদনযোগ্যতা বস্তুটি এই চার্জিত বস্তু থেকে বলরেখা নির্গত হওয়াকে বাধা দেয়। ঠিক আছে, বলরেখা সমূহকে ফিরিয়ে দেয়, ফিল্টারিং করে দেয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এই মাধ্যমের ভেদনযোগ্যতা যত বেশি হবে তত এই চার্জিত বস্তু থেকে কম বলরেখা নির্গত হবে, মানে প্রতিটি বলনলে কম সংখ্যক বলরেখা থাকবে। ঠিক আছে, অর্থাৎ মাধ্যমের ভেদনযোগ্যতা বেশি হলে, ইপসিলন বেশি হলে প্রতিটি বলনলে বলরেখার সংখ্যা কম হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা চার্জিত বস্তু থেকে কত সংখ্যক বলনল নির্গত হবে সেটা নির্ভর করে চার্জের পরিমাণের উপরে, কিন্তু প্রতিটি বলনলে কত সংখ্যক বলরেখা থাকবে সেটা নির্ভর করে ইপসিলনের উপরে।
এবং এবং এই প্রতিটি বলনলে বলরেখার সংখ্যা হচ্ছে 1/ইপসিলন। শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/ইপসিলন নট। প্রতিটি বলনলে বলরেখার সংখ্যা কত? 1/ইপসিলন। এখান থেকেই আমরা বুঝতে পারি যে ইপসিলন যত বেশি হবে বলরেখার সংখ্যা তত কম হবে। বিপরীত তো, বলরেখার সংখ্যা সমান 1/ইপসিলন, বিপরীত। তো বলরেখার মানে ভেদনযোগ্যতা যদি বেশি হয় বলনলে বলরেখার সংখ্যা কম হবে। ঠিক আছে, ওকে ফাইন। আর তাহলে এবারে দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে কি বলতে পারি? কোনো বস্তু থেকে টোটাল কতগুলো বলরেখা নির্গত হবে সেটা দুইটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, একটা চার্জের পরিমাণের উপরে, একটা হলো তড়িৎ ভেদনযোগ্যতার উপরে। ঠিক আছে, তড়িৎ ভেদনযোগ্যতার উপরে, এই দুইটা বৈশিষ্ট্যের উপরে। এই শুধু চার্জের উপরে নির্ভর করে বলনল সংখ্যা, আর প্রতিটি বলনলে বলরেখার সংখ্যা নির্ভর করে ইপসিলনের উপরে। তার মানে হচ্ছে টোটাল বলরেখার সংখ্যা নির্ভর করে চার্জের উপরে এবং কি ইপসিলনের উপরে, তড়িৎ ভেদনযোগ্যতার উপরে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কি প্রতিটি বলনলে বলরেখার সংখ্যা সমান কত? 1/ইপসিলন। তার মানে হচ্ছে স্পষ্টভাবে খেয়াল করো, রেজাল্টটা কি হলো? কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা যত বেশি হবে বলনলের ভিতরে বলরেখার সংখ্যা তত কম হবে, অর্থাৎ ওই বস্তু থেকে নির্গত বলরেখার সংখ্যাও কম হবে। আর এই চার্জিত বস্তু থেকে নির্গত বলরেখার সংখ্যা যত কম হবে তড়িৎ ক্ষেত্রের মান তত কম হবে, তড়িৎ প্রাবল্য তত কম হবে, তড়িৎ তীব্রতা তত কম হবে। তার মানে হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা ওই মাধ্যমের ভেদনযোগ্যতার ব্যস্তানুপাতিক, বিপরীত। ওকে, তার মানে আমরা এখান থেকে পাই ই সমানুপাতিক 1/ইপসিলন, শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/ইপসিলন নট। ওকে, সুতরাং ই ইকুয়ালস টু সিগমা/ইপসিলন। এই সিগমা আবার কি? এই সিগমা আবার একটা নতুন রাশি। ঠিক আছে, বিপত্তি আরেকটা হাজির। এই সিগমাকে বলা হয় আধান ঘনত্ব, চার্জ ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, তাহলে এবারে আসো, আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলা হয়? কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ বিদ্যমান থাকে তাকেই বলা হয় আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব। একটি চার্জিত বস্তুর পৃষ্ঠে, অর্থাৎ আমরা জানি যে কোনো বস্তুকে চার্জিত করলে চার্জ কিন্তু তার পৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, ভিতরে অবস্থান করে না, চার্জ পৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, তাহলে ওই চার্জিত বস্তুর একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আছে তাকেই বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্ব। ঠিক আছে, এটা তলমাত্রিক ঘনত্ব কেন বলা হয়েছে? কারণ যেহেতু এই যে চার্জ পৃষ্ঠে অবস্থান করে, যেমন মাথার চুল কিন্তু আমাদের কি মাথার তলে অবস্থান করে। সুতরাং চুলের ঘনত্ব যদি বের করতে চাও তাহলে ক্ষেত্রফল মাত্রিক তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে, পৃষ্ঠমাত্রিক ঘনত্ব বের করতে হবে। চুল তো আর মাথার ভিতরে থাকে না, ঠিক না? অনুরূপভাবে চার্জিত বস্তুতে চার্জও থাকে পৃষ্ঠে, এই জন্য তলমাত্রিক ঘনত্ব বা ক্ষেত্রফল মাত্রিক ঘনত্ব বের করতে হবে। এটা আয়তন মাত্রিক হবে না। যেমন কলা বা অন্য কোনো ফলের পিসি বা আটি থাকে কি তার ভিতরে, সুতরাং সেক্ষেত্রে যদি তুমি ঘনত্ব বের করতে চাও এটা হবে আয়তন মাত্রিক ঘনত্ব, কারণ কোনো ফলের বিচি তো থাকে ফলের ভিতরে। ঠিক আছে, ছড়ানো ছিটানো থাকে, কিন্তু চুল তো থাকে পৃষ্ঠে, অথবা চার্জ তো থাকে চার্জিত বস্তুর পৃষ্ঠে, এই জন্য এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। ওকে ফাইন, মনে করো এই যে চার্জিত বস্তুটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার কথা ভাবি। এই চার্জিত বস্তুটার পৃষ্ঠের ক্ষেত্রফল মনে করো এ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এ ক্ষেত্রফলে বিদ্যমান চার্জের পরিমাণ কিউ। এখানে দেখো কিউ পরিমাণ চার্জ আছে, এই যে কিউ পরিমাণ চার্জ। তাহলে একক ক্ষেত্রফলে বিদ্যমান চার্জের পরিমাণ কত বলো? Q/A। এই যে একক ক্ষেত্রফলে বিদ্যমান চার্জের পরিমাণকেই বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অর্থাৎ চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্ব সিগমা ইকুয়ালস টু Q/A। এটাই হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব। ওকে ফাইন, এবারে খেয়াল করো, এখন একটা গোলকের ক্ষেত্রফল এ,
এর সূত্র তোমরা সবাই জানো, কত সেটা 4 পাই আর স্কোয়ার, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার, 1 নং সমীকরণ। ওকে, এবারে তোমাদের কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় একটা সমীকরণ আছে, তড়িৎ প্রাবল্যের সমীকরণ, তড়িৎ প্রাবল্যের সূত্র। সেটা কি বলতো? সেটা হচ্ছে E ইকুয়ালস টু 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, এটা 2। অন্য মাধ্যমের ক্ষেত্রে এটা ইপসিলন হবে, E ইকুয়ালস টু 1/4 পাই ইপসিলন কিউ বাই আর স্কোয়ার। ওকে, এবারে যদি আমরা এই সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাই দেখো তো? 2/1 হতে পাই, দেখো 2 যাবে উপরে, সমীকরণ 2 উপরে আর 1 যাবে নিচে, তাহলে E বাই সিগমা ইকুয়ালস টু, উপরে যাবে E এর মান 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কোয়ার, আর নিচে যাবে সিগমা এর মান কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? আমরা একটা সাইডে কাজটা করে ফেলি, দেখো ইমপ্লাইজ দ্যাট 4 পাই উল্টে উপরে উঠে 4 পাই ক্যান্সেল হয়ে যায়, কিউ কিউ ক্যান্সেল হয়ে যায়, দেখো আর স্কোয়ার উপরে উঠে যায়, এখান থেকে আর স্কোয়ার উপরে উঠে যায়, ক্যান্সেল হয়ে যায় আর স্কোয়ার, অনলি থাকে 1 ইপসিলন নট, মানে সব সাফা হয়ে যায়। ঠিক আছে, তাহলে থাকে E বাই সিগমা ইকুয়ালস টু 1 ইপসিলন নট। সুতরাং E ইকুয়ালস টু, এখান থেকে বাম পাশ থেকে সিগমা ডান পাশে গেলে উপরে উঠে যাবে, তাহলে হবে কি সিগমা বাই ইপসিলন নট। ওকে, তাহলে এটি পেলাম আমরা। দেখো তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ ভেদনযোগ্যতা সম্পর্ক, অথবা তড়িৎ প্রাবল্যের সাথে চার্জের তলমাত্রিক ঘনত্ব। আর অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা কি হবে দেখো তো? অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হবে E ইকুয়ালস টু সিগমা বাই ইপসিলন, এটা হবে অন্য মাধ্যমের ক্ষেত্রে। ওকে ফাইন, তাহলে এখন আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে কথা বলবো। পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল এবং অন্য কোনো মাধ্যমে ওই একই দূরত্বে স্থাপিত ওই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, মনে করো F নট, এবং অন্য কোনো মাধ্যমে ইট কাঠ লোহা পাথর যাই হোক, অন্য কোনো মাধ্যমে ওই একই দূরত্বে স্থাপিত ওই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, দেখো মনে করো Q1 ও Q2 মানের দুটি চার্জ, মনে করো Q1 ও Q2 মানের দুটি চার্জ, এটা হচ্ছে Q1, এটা Q2, পরস্পর থেকে মনে করো D দূরত্বে স্থাপন করা হয়েছে। ওকে, এখানে মাধ্যম হচ্ছে কি বায়ু বা শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমকে একই মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তাহলে শূন্য মাধ্যমে Q1 ও Q2 মানের দুটি চার্জকে D দূরত্বে স্থাপন করা হয়েছে। তাহলে এদের কুলম্বের সূত্র অনুসারে এদের মধ্যে একটা বল ক্রিয়াশীল হবে অবশ্যই, তোমরা সবাই জানো। সেটা কি বলো? সত্যি কথাটা বলে দাও। ঠিক আছে, কি বলো? F নট সমান 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই D স্কোয়ার, Q1 Q2 বাই D স্কোয়ার, 1 নং সমীকরণ। এখানে এটা হচ্ছে কি 1 বাই ইপসিলন নট, কুলম্বের ধ্রুবক K বা C সমান, কুলম্বের ধ্রুবক K বা C সমান হচ্ছে 1/4 পাই ইপসিলন নট। এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এখানে ইপসিলন নটটা হচ্ছে কি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। ঠিক আছে, যার মান তোমরা সবাই জানো 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এখন মনে করো এই মাঝখান থেকে বায়ু সরিয়ে নেওয়া হয়েছে। কিভাবে? মনে করো পুরো জায়গা জুড়ে একটা ইট স্থাপন করা হয়েছে বা একটা কাঠ স্থাপন করা হয়েছে, সম্পূর্ণ জায়গা জুড়ে, পুরো জায়গা জুড়ে একটা কাঠ স্থাপন করা হয়েছে। তাহলে মাঝখানে মাধ্যমে আর কি কাঠ, এরকম অন্য যে কোনো একটা মাধ্যম স্থাপন করলে সেক্ষেত্রে এই সূত্রটা কি হবে? মনে করো এখান থেকে এটা সরিয়ে অন্য মাধ্যম, অন্য কোনো মাধ্যম রাখা হয়েছে এখানে। ঠিক আছে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা হবে F ইকুয়ালস টু 1/4 পাই ইপসিলন
Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে স্থাপিত দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, আর এটা হচ্ছে অন্য কোনো মাধ্যমে একই দূরত্বে স্থাপিত ওই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। এই দুইয়ের অনুপাতকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি হবে? তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক K সমান F নট বাই F, F নট বাই F। ওকে, এখানে K কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে আবার কেউ কুলম্বের ধ্রুবক ভেবে ভুল করো না। কুলম্বের ধ্রুবকে K বা C যে কোনো একটা ধরো, ঠিক আছে, কারণ এসএসসি এইচএসসিতে বিভিন্ন রকমের ধরে, সুতরাং ধরো, ঠিক আছে, সমস্যা নাই কুলম্বের ধ্রুবককে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাশি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে আবার কেউ কুলম্বের ধ্রুবক না ভেবো। ওকে ফাইন, তাহলে এবারে খেয়াল করো, মান বসিয়ে দাও। ইমপ্লাইজ দ্যাট K ইকুয়ালস টু F নট এর মান কি ছিল? 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার, আর নিচে হবে F এর মান 1/4 পাই ইপসিলন। এটা হচ্ছে ওই মাধ্যমের, সংশ্লিষ্ট মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, যেটা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হয়, ঠিক আছে, Q1 Q2 বাই ডি স্কোয়ার। এবারে দেখো তো কত হয়। এখানে দেখো এটা যদি উল্টে যায় তাহলে এই যে দেখো উল্টে 4 পাই ইপসিলন উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে 4 পাই ক্যান্সেল, Q1 Q2 ক্যান্সেল, ডি স্কোয়ার ক্যান্সেল, সব ক্যান্সেল হয়ে সাফা হয়ে যায়, ঠিক আছে, ক্যান্সেলই শুধু ক্যান্সেল থাকে, শুধু দেখো ইপসিলন নটটা উল্টে ইপসিলনটা উপরে উল্টে যায়, তাহলে হয় ইপসিলন বাই ইপসিলন নট। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাত হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে একটা সংজ্ঞা পেলাম, দেখো আবার এখানে কিন্তু এটাও একটা সংজ্ঞা, কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাত হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে ওকে, এটাকে দেখো, এটাকে কিন্তু অন্যভাবে বলতে পারো, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, তার মানে আপেক্ষিক ভেদনযোগ্যতা। দেখো এখানে এটার দিকে তাকালে বোঝা যায় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, আপেক্ষিক ভেদনযোগ্যতা, তার মানে এই কে কে আপেক্ষিক ভেদনযোগ্যতাও বলা হয়, ঠিক আছে। সুতরাং আমরা এখান থেকে পাই ইপসিলন ইকুয়ালস টু কে ইপসিলন নট। ওকে, তাহলে এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে তড়িৎ বলরেখা সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানলাম, তারপরে তড়িৎ ভেদনযোগ্যতা সম্পর্কেও মোটামুটি বিস্তারিত জানলাম, এরপরে চার্জের তলমাত্রিক ঘনত্ব সম্পর্কে জানলাম, তারপরে আমরা তড়িৎ প্রাবল্য ও ভেদনযোগ্যতার মধ্যে একটা সম্পর্ক প্রতিপাদন করেছি, এবং সর্বশেষ এখানে দেখো আমরা কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে মোটামুটি একটা ফর্ম, গাণিতিক একটা রূপ পেলাম। ওকে ফাইন, এবারে এই সূত্রগুলো সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করবো, তবে অনেক সহজ একটি ম্যাথামেটিক্স, তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করব, তোমরা বোর্ড থেকে আমার সাথে সাথে প্র্যাকটিস করো। আমি প্রথমে অঙ্কটি পড়ে শোনাচ্ছি। বায়ুতে 0.08 মিটার ব্যাসার্ধের একটি গোলকাকার পরিবাহীর চার্জের তলমাত্রিক ঘনত্ব 2/পাই। আমি আবার পড়ে শোনাচ্ছি। বায়ুতে 0.08 মিটার ব্যাসার্ধের একটি গোলকাকার পরিবাহীর চার্জের তলমাত্রিক ঘনত্ব 2/পাই। ক নম্বরে বসে ওই পরিবাহীটির পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কত, ওই পরিবাহীটির পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কত। খ নম্বরে বসে ওই পরিবাহীটিতে বিদ্যমান চার্জের পরিমাণ কত, ওই পরিবাহীটিতে বিদ্যমান চার্জের পরিমাণ কত। ওকে ফাইন, তাহলে আসলে আমরা প্রথমে দেখি কি কি দেয়া আছে। প্রথমে আমরা ক নাম্বার সলভ করব। ওকে, প্রথমে এখানে দেয়া আছে কি দেখো, এখানে প্রথমে দেওয়া আছে দেখো ব্যাসার্ধ কত দেওয়া, পরিবাহীটির ব্যাসার্ধ r সমান 0.08 মিটার। ওকে, তারপরে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে কত, 2/পাই। ওকে, আর এখানে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা তো আমরা আগে থেকেই জানি, ইপসিলন নট কত বলতো, 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন।
পার মিটার স্কোয়ার। বসে ক নম্বরে বসে ওই পরিবাহীটির পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য ই সমান হোয়াট। খ নম্বরে বসে ওই পরিবাহীটিতে বিদ্যমান চার্জের পরিমাণ কিউ সমান হোয়াট। চার্জের পরিমাণ কিউ সমান হোয়াট। ওকে, তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তড়িৎ প্রাবল্য এবং ভেদনযোগ্যতার মধ্যে একটা সম্পর্ক প্রতিপাদন করেছিলাম, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই সমীকরণটি দরকার হবে। আমরা জানি ই সমান সিগমা বাই ইপসিলন নট। ওকে, তাহলে সিগমা এবং ইপসিলন নটের মান বসিয়ে দাও। সিগমার মান হচ্ছে 2/পাই, আর ইপসিলন নটের মান কত? 8.854 × 10⁻⁻12। একক কি হবে? নিউটন পার কুলম্ব। ওকে, ইমপ্লাইজ দ্যাট এখানে পাই নিচে চলে যায়, তাহলে কি হয় দেখো, উপরে থাকে অনলি 2, তাহলে থাকে দেখো 3.1416 × 8.854 × 10⁻12। ক্যালকুলেটর টিপো, এটা কত হয় দেখো তো। সম্ভবত এটা হয় 7.19 × 10⁻10 নিউটন পার কুলম্ব। এটা অ্যান্সার। ওকে, এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার। খুব সহজ ম্যাথামেটিক্যাল প্রবলেম, একটু দ্রুত করে যাচ্ছি, তোমরা করে ফেলো, সহজ একেবারে, কনফিডেন্টলি করো। ওকে, তাহলে এটা হচ্ছে ওই গোলাকার পরিবাহীটির পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য। ওকে, এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বসে ওই পরিবাহীটিতে বিদ্যমান চার্জের পরিমাণ কত। আবার আমরা চার্জের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা থেকে পেয়েছিলাম সিগমা সমান কিউ বাই এ। আর গোলক আকার পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি যে গোলক আকার পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল এ সমান কি 4πr²। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কোনাকুনি গুণ করে দাও, সুতরাং আমরা কি পাই দেখো, কিউ সমান সিগমা ইন্টু 4πr²। মানগুলো বসিয়ে দাও। সিগমার মান কত? 2/পাই ইন্টু 4 ইন্টু পাই ইন্টু আর এর মান কত? এখানে দেখো 0.08 হোল স্কোয়ার। কত হয় দেখো, এখানে হয় সম্ভবত 0.0512 কুলম্ব। এটা হচ্ছে ওই পরিবাহীটিতে বিদ্যমান চার্জের পরিমাণ। ওকে, দেখো 0.0512 কুলম্ব। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই অধ্যায় থেকে এই আমাদের এই পর্বে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে জেনেছি, তড়িৎ ভেদনযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং আধান ঘনত্ব সম্পর্কেও জেনেছি। তারপরে আমরা তড়িৎ প্রাবল্য ও আধান ঘনত্ব বা যে ইপসিলন নটের মধ্যে একটা সম্পর্ক প্রতিপাদন করেছি। সর্বশেষ পরবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে আমরা জেনেছি এবং সর্বশেষ অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব সময়ে কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করা হবে এবং সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সময়ের সমাধান করা হবে। আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you all. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থিতরিত অধ্যায় হতে গাণিতিক সমস্যার বিশেষ পর্ব নিয়ে ডিজিটাল কম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। স্থিতরিত অধ্যায়ের বিশেষ পর্ব সময়ে আমি এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।